আসসালামু আলাইকুম, আমি ফারহান তানভীর প্রিয়ন্ত বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে আইপিতে। তো আজকের ক্লাসে আমরা বৃত্ত নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টারে আমরা বৃত্ত কাকে বলে, বৃত্তে কী কী পার্ট আছে এবং আমরা দুটো ইম্পর্টেন্ট উপাদানের কথাবার্তা বলবো। এই উপাদান তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো সবার আগে প্রশ্ন হচ্ছে ভাইয়া বৃত্ত মানে কি? তো বৃত্ত হচ্ছে একটা গোলাকার যা আছে আমাদের আশেপাশে, তাকে আমরা বৃত্ত বলছি। আমার চারপাশে ঘড়ি আছে, গাড়ির চাকা বলো, এই ক্যামেরার লেন্স বলো, চারদিকে অনেক ধরনের এই বৃত্তাকার জিনিসপাতি আছে। তো বৃত্তের আসলে একটা কনক্রিট ডেফিনেশনটা কি? চলো এটা বৃত্ত আঁকি, আঁকার পরে আর নিচে দেখবো আমরা। তো দেখো ভাইয়া কি আঁকলাম এখানে আমি একটা, এটা হচ্ছে আমার বৃত্ত। আর এই বৃত্তের একটা কেন্দ্র আছে, এটাতে বলা হয় বৃত্তের কেন্দ্র। অর্থাৎ বৃত্ত হচ্ছে এমন একটা গোলাকার বস্তু যার একটা নির্দিষ্ট বিন্দু থেকে বাকি বিন্দুগুলো সমদূরবর্তী। অর্থাৎ বৃত্ত হচ্ছে এই যতগুলো বিন্দু আছে এখানে সবগুলো বিন্দু একটা কালেকশন। এই বলো তো আমাকে, এটা একটা বিন্দু না, এটা একটা বিন্দু না, এই সবগুলো তোমার বিন্দু, তাই না? তো এই সবগুলো বিন্দু মিলে তোমার বৃত্তটা তৈরি হয়েছে। আর এই যতগুলো বিন্দু আছে এখানে এই সবগুলো বিন্দু থেকে এই যে মাঝখানে যে বিন্দুটা আছে এটা হচ্ছে আমার মুখ্যমণি বা বলতে গেলে কেন্দ্র। এটা থেকে আমার সবগুলো বিন্দু যে দূরত্বটুকু আছে ওটা হচ্ছে সমান। এই দূরত্ব বলো, এই দূরত্ব বলো, এই দূরত্ব বলো, এই সবগুলো দূরত্ব সমান। অর্থাৎ বৃত্ত হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বাকি যে বিন্দুগুলো আছে এই সবগুলোর কালেকশনটা হচ্ছে আমার বৃত্ত। এর মেইন ডেফিনেশনটা। তুমি তো একটা গাড়ির চাকা যেমন থাকে, সবগুলো কানেকশন দেওয়া থাকে, মাঝখানে হচ্ছে এই জিনিসটা থাকে, ঘুরতে থাকে এভাবে। এটা একটা বৃত্ত এক্সাম্পল। অর্থাৎ একটা সার্কুলার ডিস্ক যেখানে তোমার একটা মাঝখানে বিন্দু আছে, ওই আমার কেন্দ্র বলছি, এবং ওই কেন্দ্র থেকে বাকি যতগুলো বিন্দু আছে ওগুলো সমদূরবর্তী। এটা হচ্ছে বৃত্তের মেইন কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি বৃত্তের কিছু বৈশিষ্ট্য আছে, বৃত্তের কিছু পার্ট আছে, এগুলো নিয়ে কথাবার্তা বলবো আমরা। ওকে, শুরু করি চলো। আচ্ছা, তো বৃত্তের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে 8টা আছে। পরিধি আছে, আমার জ্যা আছে, ব্যাসার্ধ আছে, ব্যাস আছে, অনেক কিছু আছে। চলো এগুলো আস্তে আস্তে দেখি। সবার আগে আছে আমার পরিধি। তো ভাই পরিধি মানে কি চলো দেখি। একটা বৃত্ত আঁকলাম এখানে, দেখো আমি কিন্তু এই বৃত্তের প্রত্যেকটা অংশের সাথে এই বাকি যে নামগুলো আছে সবগুলো একটা কালার ম্যাচিং করে লিখবো যাতে তোমার জিনিসগুলো আর ভালোভাবে বুঝতে পারো। তো দেখো আমি পরিধি কিন্তু নীল কালারে আঁকছি, তার মানে এটা কিন্তু আমার পরিধি বুঝাচ্ছি এখানে আমি। এটা হচ্ছে আমার সেই পরিধিটা। তো এই পুরো যে নীল কালারের ইয়াটা দেখছো, ওই নীল কালারের যে শেপটা, এই পুরাটাই হচ্ছে আমার বৃত্তের পরিধি। অর্থাৎ এই পুরা জিনিসটা হচ্ছে আমার বৃত্ত, এই পুরাটাই হচ্ছে আমার বৃত্ত। এর মধ্যে এই যে নীল কালারের স্টেপটা দেখছো তুমি, এটা হচ্ছে আমার বলা হয় বৃত্তের পরিধি। অর্থাৎ বৃত্তের যে মাঝখানে পার্টটুকু আছে এটাও কিন্তু আমার বৃত্তের একটা অংশই, কিন্তু বৃত্তের যে বাউন্ডারিটা আছে এই বৃত্তের বাউন্ডারিকে আমরা বলছি পরিধি, ঠিক আছে? এটা মাথায় রাখবা। ওকে, এর পরিধি হলো আমার। এখন ভাই দেখো জ্যা মানে কি? তো মনে আছে কি বলছিলাম, বৃত্ত হচ্ছে অনেকগুলো একটা বিন্দুর কালেকশন, যেখানে হচ্ছে মাঝখানে একটা বিন্দু থাকে, এই মাঝখানে বিন্দু থেকে বাকিগুলো বিন্দুর তোমার যে দূরত্ব আছে ওটা সমদূরবর্তী। তো এই যে বিন্দুগুলো আসছে আমার মাঝখানের দিকে, তোমার কেন্দ্র আসছে আমার এখানে, ঠিক আছে? এই যে বিন্দুটা আছে এখানে, এটাকে বলছি আমি কেন্দ্র। এই যে হলুদ ডটটা আছে, দেখো কেন্দ্র কালার কি আমার হলুদ না? এই যে মাঝখানে ডটটা আছে এটা হলো বৃত্তের কেন্দ্র। তো বৃত্তের কেন্দ্র থেকে এই যে বাকিগুলো বিন্দু আছে এই বাকি বিন্দুগুলোর দূরত্ব সমান, এভাবে আমরা ডিফাইন করছিলাম বৃত্তের, তাই না? তো এটা হচ্ছে আমার কেন্দ্র, এটা হচ্ছে আমার পরিধি। তো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে পরিধি আছে এই সবগুলোর যে দূরত্বটুকু সমান। আচ্ছা, এখন আসি আমরা জ্যার দিকে। জ্যা বলতে আমরা কি বুঝাচ্ছি দেখো, মগর বৃত্তে এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, ঠিক আছে? তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু একটা কানেকশন দিলাম, আমি কি করলাম কানেকশন দিলাম। তাহলে কানেকশন দিলে কি হলো, আমার একটা লাইন তৈরি হয়েছে। এই যে লাইনটা আছে আমার, এই লাইনটাকে বলছি আমি বৃত্তের জ্যা। অর্থাৎ বৃত্তের জ্যা হচ্ছে বৃত্তের যে কোনো দুটা বিন্দু, বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটা বিন্দুর মধ্যে যে লাইন সেগমেন্টটা আছে বা যে রেখাটা আছে ওটাকে আমরা বৃত্তের জ্যা বলছি। বিন্দু যে কোনো হতে পারে, মনে করো এই বিন্দু আর এই বিন্দু হতে পারে আমার। তাহলে কি হলো, এটা একটা বৃত্তের জ্যা, ছোট একটা জ্যা। এখন মনে করো এই একটা বিন্দু হতে পারে, এখানে বিন্দু হতে পারে। তো এটা সবই হচ্ছে আমার বৃত্তের জ্যা। অর্থাৎ বৃত্তের পরিধির উপর যে কোনো দুটা বিন্দু যে কানেকশনটা আছে, যে লাইন কানেকশনটা আছে ওটাকে আমি বৃত্তের জ্যা বলছি। এখন একটা বিশেষ ধরনের জ্যা আছে, এই বিশেষ ধরনের জ্যাকে আমরা বলি বৃত্তের ব্যাস। তো জ্যাটা কি দেখি, ওইটা মনে করো একটা বিন্দু নিলাম আমি, ঠিক আছে?
এই বিন্দুটা আমার বৃত্তে দেখো কেন্দ্র দিয়ে যাচ্ছে, কেন্দ্র দিয়ে যাওয়ার পরে এই একটা বিন্দু থামলো। জিনিসটা বুঝলা কি করলাম এখানে আমি? এটা কিন্তু বৃত্তে একটা জ্যা বাই দা ওয়ে, তুমি দেখো দুইটা বিন্দু আছে বৃত্তের পরিধির উপরে, এই দুইটা বিন্দু একটা কানেক্টিং লাইন আছে, তার মানে এটি একটা জ্যা। এখন এটা হচ্ছে একটা বিশেষ ধরনের জ্যা। এই বিশেষ ধরনের জ্যাকে আমরা বলি বৃত্তের ব্যাস। কি বলি? বৃত্তের ব্যাস। অর্থাৎ এই জ্যাটা বলা হয় আমার বৃত্তের ব্যাস। এখন ব্যাস মানে কি? তোমার হচ্ছে হলো বৃত্তের সবচাইতে যে বড় জ্যাটা আছে ওটাকে বলি আমরা বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস বলি। হ্যাঁ, ঠিক আছে। তো মেইন কথায় আসি আমরা, এই সাইড লিখছি আমি, ঠিক আছে জিনিসটা? বৃত্তের বৃহত্তম জ্যা, অর্থাৎ বৃত্তের যে সবচেয়ে বড় জ্যাটা আছে ওটা হচ্ছে আমার বৃত্তের ব্যাস। ঠিক আছে, জিনিসটা বোঝা গেছে? এই যে তোমরা দেখো এই বিন্দুটা সবচেয়ে দূরে আছে না বৃত্তের, এই দুটো বিন্দুর মধ্যে যে দূরত্বটুকু আছে ওটা হচ্ছে ম্যাক্সিমাম। মানে এই দুটো বিন্দু একে অপর থেকে অনেক বেশি দূরত্বে আছে, যেহেতু সর্বোচ্চ দূরত্বে আছে, যার কারণে এটা হচ্ছে আমার বৃত্তের কি ব্যাস। অর্থাৎ সবচেয়ে বড় যেটা হচ্ছে আমার বৃত্তের ব্যাস। আচ্ছা, এখন ধর কেন্দ্র তো আগেই বললাম তোমাকে, এই যে হলুদ যে বিন্দুটা আছে এখানে, এই হলুদ বিন্দুতে আমরা কেন্দ্র বলছি। যেমন শুরু থেকে বলছি যে একটা বৃত্তের মাঝখানে একটা কেন্দ্র বা একটা থাকে না মধ্যমণি, এই মধ্যমণি থেকে তোমার যে বাকি যে বিন্দুগুলো আছে এই সবগুলো দূরত্ব সমান। এই যে মাঝখানে যে মধ্যমণিটা আছে এই মণিটা আমরা বলি কেন্দ্র, এটা বলা হয় বৃত্তের কি কেন্দ্র বলা হয়। আমি যদি রিক্যাপ করি শুরু থেকে, এটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্র। এই যে লাল ব্যাখাটা আছে এটা বৃত্তের জ্যা, আবার এটা বিশেষ ধরনের জ্যা। এই বিশেষ ধরনের জ্যাকে আমরা বলছি বৃত্তের ব্যাস। আবার যে কোনো র্যান্ডম দুটো বিন্দুর মধ্যে যে টানটা আছে বা রেখাটা আছে ওটাকে বলছিলাম বৃত্তের জ্যা। আর এই পুরাটা নীল কালারের যে দেখা দেখতে পাচ্ছ এই ব্যাকা একটা বক্ররেখা নীল কালারের, এটাকে বলছি আমরা বৃত্তের পরিধি। অর্থাৎ বৃত্তের যে পরিসীমা আছে ওটাকে আমরা বৃত্তের পরিধি বলি। তুমি দেখো না একটা বর্গ একটা বর্গক্ষেত্র আঁকো বা একটা রেক্ট্যাঙ্গেল আঁকো বা একটা ত্রিভুজ আঁকো, সবগুলো একটা বাউন্ডারি থাকে না, এটা বাউন্ডারি ক্যালকুলেট করার সূত্র আছে না? তো তেমনিভাবে এটা হচ্ছে আমার বৃত্তের পরিধি, এটা বলা হয় বৃত্তের পরিসীমা বলা হয়। বৃত্তের পরিধিকে হচ্ছে বৃত্তের পরিসীমা বলা হয়, ঠিক আছে? একই জিনিস। আচ্ছা, এখন আমরা আসি আরেকটু বিশেষ বৈশিষ্ট্যের দিকে, অর্থাৎ বৃত্তে কিছু আরেকটু স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ঠিক আছে? এটা দেখি চলো। তো দেখো আবার আগের মতো আমরা হলো একটা বৃত্ত আঁকি, মনে করো কি আঁকবো, লাল কালারের একটা বৃত্ত আঁকলাম। কি করলাম, আয় হাই ভুল করে ফেলছি, ঠিক আছে। ওকে, দেখো আমি একটা লাল কালারের বৃত্ত আঁকলাম। এখন এই বৃত্তটা আমাকে বলো যে চাপ মানে কি? আমার চাপের কনসেপ্টটাও জ্যার মতোই, তবে একটু পার্থক্য আছে। যে কোনো দুটো বিন্দু নাও, এখানে এই একটা বিন্দু নিলাম, ঠিক আছে, আরেকটা বিন্দু নাও, নিলাম, দুইটা বিন্দু নিচ্ছি না। এখন আমি যাদের মধ্যে সোজা টানটা দিব, সোজা টান দিলে কি হবে? ওটা জ্যা হয়ে যাবে। তাহলে আমি টানটা একটু বিশেষভাবে দিব, একটু ব্যাকাভাবে দিব। কেমনি দিব? এইভাবে দিব। এই দেখো, আমি দেখ কি করলাম, দুইটা বিন্দুকে কানেক্ট করার দুই রকম ওয়ে আছে। একটা হচ্ছে একদম সোজা একটা রেখা, এটা হচ্ছে আমার জ্যা। আর এই বিন্দু দুটোকে আমি এই ব্যাকার অক্ষরে কানেক্ট করতে পারি, ব্যাকার রেখা দেবা হলো বৃত্তে যে পরিধি বরাবর আছে ওই বরাবর যে আমি কানেক্ট করতে পারি। এই যে রেখাটা আছে আমার, এই ছোট্ট যে নীল কালারের রেখাটা, এই রেখাকে বলছি আমি বৃত্তের চাপ। অর্থাৎ বৃত্তের পরিধির একটা নির্দিষ্ট অংশকে বা একটা বৃত্তের পরিধির কোনো একটা অংশকে আমি বলছি বৃত্তের চাপ, একে বলা হয় বৃত্তের চাপ। অর্থাৎ পুরো একটা মনে বৃত্ত আছে, এই পুরো বৃত্ত থেকে আমি ছোট্ট একটা পার্ট কেটে নিলাম, এই যে ছোট্ট একটা পার্ট কেটে নিলাম, এই ছোট্ট একটা পার্টটি আমি বলছি বৃত্তের চাপ, ঠিক আছে? এই দুই বিন্দু আছে, এই দুই বিন্দুর মধ্যে একটা লাইন টেনে নিলাম, এই লাইনটা হচ্ছে আমার বৃত্তের চাপ। আমাকে এখানে একটা লাইন নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, তার কি হলো আমার? এটা একটা বৃত্তের চাপ। আবার মনে করো আমি এই বিন্দু আর এই বিন্দু পুরাটাই কানেক্ট করে দিলাম, তাহলে কি হলো? পুরাটাই একটা চাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ বৃত্তের সবচেয়ে বড় যে চাপটা আছে ওটা হচ্ছে বৃত্তের পরিধি। এখন এই পরিধি মনে করো ছোট্ট একটা পার্ট নিলাম আমি, বা ছোট্ট একটা পার্ট কাটলাম, এই ছোট্ট একটা কাটা পার্টটাই হচ্ছে আমার বৃত্তের চাপ, ঠিক আছে? আচ্ছা, বুঝলাম, এটা হচ্ছে আমার বৃত্তের চাপ। এখন আমরা আসি বৃত্তের ব্যাসার্ধ কি আসলে। তো মনে আছে আমরা আগের সাইডে কি পড়ছিলাম? আগের সাইডে পড়ছিলাম যে এই যে লাল রেখাটা আছে না, এই লাল রেখাটাই হচ্ছে আমার বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসেরই একটা অংশ, শুধু একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? যে মনে করো ব্যাস আমি আবার আঁকি, এই দেখো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? কেন্দ্র আঁকলাম, কেন্দ্র ভুলে গেছে। এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্রটা। এখন আমি কি করব?
আবার আগের মতো একটা ব্যাস এঁকে দিব, তোমাকে ব্যাস আঁকি। এই দেখো বৃত্তের যে জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ বৃত্তের যে জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, ওটা হচ্ছে আমার বৃত্তের ব্যাস। ঠিক আছে, তো ব্যাস আঁকলাম আমি এখানে। এখন কি করব, আমি এই ব্যাসকে আমি অর্ধেক করব। এই ব্যাস আঁকলাম, এই ব্যাসকে আমি অর্ধেক করব। অর্ধেক করলে কি হবে, অর্ধেক করলাম। তো অর্ধেক করলে আমার কি আসলো, এই রেখাটা আসলো না? আরে কি এত ভুল করি কেন, দেখো বৃত্তের এই ব্যাসকে আমি অর্ধেক করলাম। অর্ধেক করার কারণে কি আসলো, এই যে অর্ধেক রেখাটা আসলো, এই অর্ধেক রেখাকে আমি বলছি বৃত্তের ব্যাসার্ধ। আর তুমি খেয়াল করে দেখো, এই ব্যাসার্ধ কিন্তু এই বিন্দু আর এই কেন্দ্রের মধ্যে কানেক্টিং পয়েন্ট, অর্থাৎ বৃত্তের পরিধি থেকে বৃত্তের কেন্দ্রের মধ্যে দূরটুকু আছে, ওটা আমি বৃত্তের ব্যাসার্ধ বলছি। এটা ভাবে আঁকা যায়। এখান থেকে আমি একটা লাইন টানলাম, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আমার। আবার এখান থেকে একটা টানলাম, এটা হচ্ছে আমার একটা বৃত্তের ব্যাসার্ধই। ওকে, তো ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের পরিধি থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত যে লাইন সেগমেন্টটুকু টানি আমি, এটাকে বলছি আমি বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এটা তোমার বৃত্তের যে ব্যাসটা আছে, অথবা আমাকে এখানে একটা লাইন টানলাম আমি, কি হলো, এটা বৃত্তের ব্যাস, এটাও বৃত্তের ব্যাস, তাহলে কি হলো, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের ব্যাসের অর্ধেক। এই পুরো লাইনটা আমার ব্যাস না, দেখো তো পুরো লাইনটা আমার ব্যাস, তাহলে এটা আমি অর্ধেক করলাম। এই কেন্দ্র পর্যন্ত এসে আমার অর্ধেক হয়ে গেল। তাহলে অর্ধেক করলে কি হলো, এই যে লাইনটুকু আসলে আমি পেলাম, এই লাইনটুকু হচ্ছে আমার কি ব্যাসার্ধ। অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে আমার ব্যাসের অর্ধেক। কি ফর্মুলা পেলাম, ব্যাসার্ধ ইকুয়াল টু, আরে ভুল করছি, ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাস ভাগ 2। অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে তোমার ব্যাসের অর্ধেক, বুঝা গেছে? আর চাপ নিয়ে কি বললাম আমি, চাপ হচ্ছে আমার বৃত্তে যে পুরো পরিধিটুকু আছে, এই পুরো পরিধির একটা ছোট্ট একটা অংশ, এই পুরো পরিধির ছোট্ট একটা অংশ হচ্ছে আমার কি চাপ। এখানে অংশটা অনেক বড় হতে পারতো, মনে করো অংশটা এখানে শুরু হলো, এখানে শুরু হয়ে পর্যন্ত আসলো, এসে 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 দেন এখানে থেমে গেল। তাই তো এই পুরো যে পার্টটুকু আছে আমার সবুজ পার্টটুকু, এটাও কিন্তু আমার বৃত্তের একটা চাপ হবে। তার মানে তুমি বৃত্তের পরিধি থেকে ছোট্ট একটা অংশ সরাই নিলে ওটা একটা বৃত্তের চাপ হবে, আবার ওই পুরো অংশটা একটা চাপ হয়ে যাবে। মানে তুমি পরিধি থেকে যে পার্টটুকু নিবা ওটাই হচ্ছে আমার বৃত্তের চাপ। আর বৃত্তের যে ব্যাস আসছে, এই ব্যাস আমি যদি অর্ধেক করে ফেলি তাহলে আমার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাবো। আর বৃত্তের ব্যাসার্ধের আরেকটা কনসেপ্ট হলো কি, বৃত্তের যে কোনো বিন্দু নিবা, ওই যে কোনো বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত টান দিবা, এই টানটা হচ্ছে আমার কি ব্যাসার্ধ। তো একটা বৃত্তকে তার এই ব্যাসার্ধের পরিচয় করা হয়। তোমাকে আমি শুরুতে কি বলছিলাম তোমাকে, একটা বৃত্ত মানে কি, তার কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বাকি যে বিন্দুগুলো আছে, ওটার কালেকশনটা হচ্ছে আমার কি একটা বৃত্ত। যেহেতু কেন্দ্র থেকে সমদূরবর্তী আছে আমার, তার মানে কি ওই কেন্দ্র থেকে ওই বৃত্তের যে পরিধিটুকু আছে, ওই দুই বিন্দুর মধ্যে দূরত্বটুকু কি আমার একটা ব্যাসার্ধ না? এই জন্য একটা বৃত্তকে ডিফাইন করা হয় তার ব্যাসার্ধ দ্বারাই। তুমি একটা বৃত্তের ব্যাসার্ধ জানো, তার মধ্যে বৃত্তের সব কিছু জানো, বুঝা গেছে? আচ্ছা, তো এটা হচ্ছে মেইন পার্টটুকু আমাদের, তো ব্যাসার্ধ কি, ব্যাস কি, আর হচ্ছে হলো চাপ কি। তো হলো আশা করি তুমি সব বুঝতে পারছো যে মেইন যে পার্টটুকু কি আছে আমার এখানে। সবাইকে বলছিলাম যে আমার পরিধি নিয়ে, পরিধি হচ্ছে পুরো পার্টটুকু পরিধি আমার। এই যে দুইটা যে কোনো বিন্দু নিব, দুইটা যে কোনো বিন্দুর মধ্যে টানটা থাকবে বা যে লাইন কানেকশনটা থাকবে, ওটা হচ্ছে আমার জ্যা। আর এই যে বড় জ্যাটা আছে আমার, অর্থাৎ বৃত্তের যে কেন্দ্রগামী যে জ্যাটা আছে, বৃত্তে কি কেন্দ্রগামী জ্যা, এই কেন্দ্রগামী জ্যাটা হচ্ছে আমার বৃত্তের ব্যাস। যে জ্যাটা সবসময় কেন্দ্রতে যাবে, ওই জ্যাটা অনেক বড় হয়। কেন বড় হয়? কারণ হচ্ছে এই কেন্দ্রটা বৃত্তের একদম মাঝখানে আসে না, তাহলে এই বৃত্তের এই পাশে যে বিন্দুটা আছে অনেক দূরে আছে, আবার এইভাবে যে বিন্দুটা আছে আরো দূরে আছে, তাহলে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব কিন্তু সর্বাধিক হলো আমার এখানে। তো বৃত্তের সবচেয়ে বড় জ্যা হতে হলে আমাদের মাঝে যে দুইটা যে বিন্দু আছে, এই দুইটা বিন্দু যে দূরত্বটুকু আছে ওগুলো অনেক বড় হওয়া লাগবে, তাই না? তো তাই হয়েছে এখানে, ঠিক আছে? আচ্ছা, তো এখন যদি সব কিছু বুঝে থাকি আমরা, চলো একটা সুন্দর উপপাদ্য দেখে ফেলি। একটু ব্রেক নি ভাই। আমি তো ক্লাস নিতে পারবো, ক্লাসে পারবে, সোশ্যাল মিডিয়াও করতে পারবে, ক্লাস করতে পারবে, যেটা অ্যাভেলেবল থাকে চাইলে দুটাও করতে পারবো। সমস্যা ভাই বলবো ক্লাসের কথাটা বলে, কারণ এগুলো তো
আচ্ছা তো একটা সুন্দর উপাদ্য দেখবো আমরা। চলো উপাদ্যটা কি বলছে আমার এখানে, এটা হচ্ছে বৃত্তের তোমার চ্যাপ্টারে প্রায় 4টার মতো উপাদ্য আছে। তো আমরা হচ্ছে আজকের ক্লাসে মাত্র 2টো উপাদ্য খেয়াল করবো এবং বাকি উপাদ্য 2টা আমরা পরের ক্লাসে দেখবো, ঠিক আছে? তো আজকের উপাদ্যটা খেয়াল করি আমি, কি বলছে এখানে, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যা। কথাটা ভালো মতো বুঝো কি বলছে। বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র মানে কি, একটা বৃত্ত আঁকি, আসো আসো একটা বৃত্ত আঁকি। মনে করে আঁকলাম একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত, ঠিক আছে? এখন কি হয়েছে, বৃত্তের কেন্দ্র, কেন্দ্র দিয়ে দিই একটা, চলো, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন। অর্থাৎ আমাকে বলছে কি যে বৃত্তের কেন্দ্র একটা আছে, একটা বিন্দু পেলাম, ঠিক আছে, এবং ব্যাস ভিন্ন বলছে আমাকে। ব্যাস ভিন্ন মানে কি, মানে এমন একটা জ্যা আঁকতে হবে যে জ্যাটা ব্যাস দিয়ে যায় না। কথাটা মানে বুঝো, ব্যাস ভিন্ন জ্যা মানে হচ্ছে এমন একটা জ্যা যে জ্যাটা ব্যাস না, মানে সবচেয়ে বড় জ্যাটা না। তোমাকে মানে শুরু দিয়ে বলছিলাম আমি যে একটা জ্যা মানে কি, বৃত্তের যে কোনো দুটো বিন্দুর মধ্যে যে কানেক্টিং লাইন থাকে ওটাই হচ্ছে আমার জ্যা। এখন এই জ্যাটা আমার একটা ব্যাস হতে পারে, কিন্তু আমাকে বলছে ওই জ্যাটা যাতে ব্যাস না হয়, অর্থাৎ ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা নিতে হবে আমাকে, ঠিক আছে? নিলাম আমি, মনে করো এই একটা জ্যা নিলাম আমি, ঠিক আছে? এই জ্যাটা নিলাম আমি। এখন কি করবো আমি, এই জ্যাটা কি বলছে আমাকে, যে এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। এই জ্যাটা আছে না, এই জ্যাটা মধ্যবিন্দু নিব। চলো তার আগে আমরা একটা নামকরণ করি। এর মনে করো এ আর বি, এটা কি আমার এ বি। এ বি কি একটা জ্যা, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, আর এ বির মধ্যে একটা রেখা আছে, এটা হচ্ছে আমার কি একটা এ বি জ্যা। এখন এই জ্যায়ের আমি মধ্যবিন্দু নিব। তো মধ্যবিন্দু মনে করো এটা, মধ্যবিন্দু মনে করো হচ্ছে আমার কি বলবো, বললাম ডি। এই ডি হচ্ছে আমার এ বি এর মধ্যবিন্দু। এখন আমি কি করব, এই মধ্যবিন্দু আর এই কেন্দ্র, কি বলছে প্রশ্ন ভালো করে খেয়াল করো, বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ। তার মানে এই কেন্দ্রটুকু আছে আমার হাতে, ফাইন আছে, এবং কি বলছে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। অর্থাৎ ব্যাস ভিন্ন একটা জ্যা নিচে আমি, এই জ্যায়ের মধ্যবিন্দু আছে, তো এই কেন্দ্র আর এই মধ্যবিন্দু আমি একটা সংযোগ রেখাংশ আঁকতে হবে। সে চলো আঁকি। আরে ঠিক আছে, আঁকলাম। তো এখন কি করবো আমি, একটু ভালো করে আঁকি, হ্যাঁ ওকে ঠিক আছে। তো আমি হচ্ছে একটা বৃত্তের ব্যাস ভিন্ন একটা জ্যা নিলাম, ওই জ্যার মধ্যবিন্দু আর কেন্দ্রের মধ্যে একটা সংযোগ স্থাপন করলাম। এখন প্রশ্ন বলছে যে ওই রেখাংশ, মানে কি বলছে আমাকে, ওই রেখাংশ ওই জ্যার উপর লম্ব। মানে বুঝছো কি বলছে আমাকে, এই যে যে রেখাংশটা আঁকছি আমি, এটা যাতে লম্ব হয় এটা প্রমাণ করতে হয় আমাকে। তো লম্ব কি না এটা আমি জানি না, আমি প্রমাণ করবো। চলো প্রমাণ করি, আসো। তো প্রমাণ করা কি লিখবো আমি, একটা বিশেষ নির্বাচন লিখবো। বিশেষ নির্বাচন কি লিখবো আমি, ধরে নিব যে এ বি ও কেন্দ্র বিশিষ্ট একটা, ও লিখি একটা এখানে। ও কি আমার, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি হচ্ছে একটি ব্যাস ভিন্ন জ্যা, এবং আমাকে প্রমাণ করতে হবে যে এই এ ডি ও আর হচ্ছে ও ডি বি দুইটা সমকোণ। তার মানে কি, আমার হচ্ছে ও ডি হচ্ছে এ বির উপর একটি লম্ব, এটা প্রমাণ করতে হবে। লিখবা, লেখার পর কি হবে, অঙ্কনে আসবা। অঙ্কনে কেন আসবা, আমার কিছু আঁকাআঁকি করতে হবে এখানে, কারণ তুমি জিনিসটা প্রমাণ করতে পারবা এখান থেকে, মানে এটা আসলে কোনো ক্লু নাই কি করবো এখানে। আমাকে সবসময় মনে রাখতে হবে যে কোনো কিছু প্রমাণ করতে হলে আমাকে ত্রিভুজ আঁকতে হবে, ত্রিভুজ থেকে প্রমাণটা আমি করতে পারবো। তা আমি কি ত্রিভুজ আঁকবো এখানে, চলো আঁকি। এটা একটা আঁকলাম, ঠিক আছে। এখান থেকে আমি আরেকটা আঁকলাম, তা কি হলো, একটা ত্রিভুজ তৈরি হলো। এখন এই ত্রিভুজের মধ্যে তুমি খেয়াল করো আমার কি হচ্ছে এখানে, এই ত্রিভুজের মধ্যে আমার কি হলো, যে আমি আমাকে প্রমাণটা আঁকি, ঠিক আছে। এই প্রমাণটা শুরু করি, চলো। ত্রিভুজ এ বি ও এবং এ, আচ্ছা ভুল লিখছি, ত্রিভুজ এডিও হবে, ঠিক আছে, ত্রিভুজ এডিও হবে। দেখা মাত্রা একটু ছোট করি না, তোমার তো মনে হয় কি লিখতেছে এগুলা। ওকে
তো দুটো ত্রিভুজ নিব আমি। দেখো এখানে কি একটা আছে, এই ত্রিভুজটা আছে আমার এডিও, আর কি আছে আমার বিডিও, বিডিও এটা একটা ত্রিভুজ, আর এডিও এটা একটা ত্রিভুজ। তো এই দুটো ত্রিভুজ আমি সর্বসময় দেখাতে পারি তাহলে কি হবে, মনে করো এই দুটো ত্রিভুজটা আমি সর্বসময় দেখাই দিচ্ছি, দেন হোয়াট আমার কি হচ্ছে, দেখো তো এই কোণটা আর এই কোণটা আমার সমান হয়ে যায় না। আবার খেয়াল করো তো এই এবি কিন্তু আমার একটা সরল রেখা, যেহেতু এবি একটা সরল রেখা তার মানে এবি হচ্ছে 180। আর যদি আমি প্রমাণ করতে পারি যে এই কোণটা আর এই কোণটা আমার সমান, তার মানে কি আমার এই দুটো কোণ সবাই উভয়ই হচ্ছে 90 ডিগ্রি করে, যেহেতু দুটো কোণ 90 ডিগ্রি মানে কি আমার ওডি হচ্ছে একটা লম্ব, প্রমাণ হয়ে গেল না। তো এই সেম জিনিসটা হচ্ছে আমরা পরীক্ষার খাতায় লিখে আসবো, আর এখানে আমরা লিখবি, এখানে আমরা দেখবো। চলো আচ্ছা, তার প্রমাণে আসি। ত্রিভুজ এডিও কি লিখলাম, ত্রিভুজ এডিও ও ত্রিভুজ বিডিও এ কি হয়েছে আমার ওডি সমান কি আছে আমার ওডি, কেন, কারণ এটা সাধারণ বাহু, এই ওডি এর মধ্যে আছে এটার মধ্যেও আছে, তার কি বলা হয় এটা বলা হয় সাধারণ বাহু, সাধারণ বাহু লিখলাম, ঠিক আছে। এরপর আর কি আছে আমার, এই ওএ আর ওবির মধ্যে সম্পর্ক আছে দেখো তো, এই ওএ কি বলতো আমার, এই ওএ হচ্ছে আমার এই বৃত্তের ব্যাসার্ধ, আবার এই ওবি কি, ওবি আমার বৃত্তের ব্যাসার্ধ। তো তোমাকে বলছিলাম কি একটা জিনিস, যে বৃত্তের যে ব্যাসার্ধ আছে এটা সবসময় মানে একটা কেন্দ্র থেকে একটা পরিধির মধ্যে যে দূরত্বটুকু আছে এটা ব্যাসার্ধ বলি। তো ব্যাসার্ধ সবসময় সমান হয়, এই যে এই বিন্দু বিন্দু যে দূরত্বটুকু আছে, আবার এই বিন্দু আর এই বিন্দুর দূরত্বটুকু আছে এটা সমান হবে। কেন সমান হবে, কারণ বৃত্ত ওইভাবে ডিফাইন করা হয়েছে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপর যে কোনো বিন্দু দূরত্ব সমান হয় সবসময়, তার মানে আমার ও এ ইকুয়াল টু কি হবে আমার ও বি হবে। আচ্ছা, আমরা একদম অনেক কাছাকাছি চলে আসছি, আর একটা জিনিস প্রমাণ করতে পারলে হয়ে যাচ্ছে। তুমি খেয়াল করতে, প্রশ্ন আমাকে কি বলছিল, প্রশ্ন আমাকে বলছে জ্যা এর মধ্যবিন্দু, কি বলছে, জ্যা এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে কি, এই যে বিন্দুটা আছে না, এই বিন্দুটা এই রেখাকে অর্ধেক করে ফেলছে, তার মানে কি আমার এই এডি, আরে এই এডি আর এই বিডি আমার সমান, কেন সমান, যেমন দেখো ডি হচ্ছে মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে কি এই পুরো রেখাটুকু আছে না, এই পুরো রেখাকে আমি অর্ধেক করে ফেলছি। তো পুরো অর্ধেক করে ফেলে কি হবে, এই যে এই হাফটুকু আছে এই হাফটুকু আছে সমান হবে না, অর্ধেক করে মানে কি একদম সমান ভাই কাটা না, তাহলে কি হলো আমার এই এডি সমান কি হলো আমার বিডি, কেন, কারণ হচ্ছে আমার মধ্যবিন্দু। ঠিক আছে, মধ্যবিন্দু হলো। আচ্ছা, এখন উপরে একটা সাইড দেখে দিই আমার, চলো এটা কি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আমাদের তিনটা বাহু সমান হয়েছে তিনটা কারণে, তিনটা কারণ বুঝতে পারছি। আচ্ছা, যদি এটা তিনটা বাহু সমান হয়েছে আমার, অর্থাৎ এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, আবার এই বাহু আর এই বাহু সমান, অর্থাৎ একটা দুইটা ত্রিভুজের মধ্যে ওদের তিনটা বাহু যে দৈর্ঘ্য আছে তিনটাই সমান। তো যেহেতু তিনটাই সমান, তার মানে বলতে পারি যে এটা হচ্ছে আমার একটা সর্বসম, মানে এই ত্রিভুজটা এই ত্রিভুজের সর্বসম বলা হয়, ঠিক আছে। যেহেতু সর্বসম হয়েছে আমার, তার মানে বলতে পারছি আমি এই কোণটা আর এই কোণটা অবশ্যই এই দুইটা ত্রিভুজের সমান হবে, ঠিক আছে। যেহেতু সমান হলো আমার, তাহলে কি লেখা যায়, ত্রিভুজ এডিও সর্বসম ত্রিভুজ কি বিডিও, অর্থাৎ ত্রিভুজ এডিও আর ত্রিভুজ বিডিও দুটো একদম একই ত্রিভুজ বা সর্বসম ত্রিভুজ। যেহেতু সর্বসম হয়েছে এটা আমার, তাই লিখতে পারি যে কোণ, আচ্ছা নতুন পেজ নিয়ে একটা, ঠিক আছে। আচ্ছা এই পাশে লিখি, সমস্যা নেই, ওকে এই পাশে লিখি আমি। তো কি লেখা যায় আমার, যেহেতু সর্বসম হয়েছে আমার ত্রিভুজটা, আমি লিখতে পারি কোণ এডিও সমান কি হবে কোণ বিডিও, অর্থাৎ কোণ এডিও আর কোণ বিডিও সমান হয়েছে আমার। আবার এখানে খেয়াল করো, এই যে এবি রেখাটা আছে, এই এবি রেখাটা সরল রেখা, যেহেতু এটা সরল রেখা তার মানে কি আমার এডিবি একটা 180 ডিগ্রি কোণ লিখতে পারি। যেহেতু আমার এবি হচ্ছে একটা সরল রেখা, সরল রেখা, অতএব কোণ এডিবি, আরে ভুল লিখলাম,
কোণ এ ডিভিশন কত আসে আমার? 180 আসে। এখন দেখো কোণ এ ডিভিশন কত? কোণ এডিও প্লাস কোণ বিডিও, কোণ এডিও প্লাস কোণ বিডিও মিলে কত হয় আমার? কোণ এডিবি হয়। অর্থাৎ এই দুইটা কোণ মিলে আমার এই বড় কোণটা হচ্ছে। তাহলে লিখতে পারি আমি এভাবে লিখতে পারি, দেখো এই এডিবি সরি এডিও প্লাস কোণ বিডিও ইকুয়াল টু কত আসে আমার? আমার কোণ এডিবি আসে। আর এডিবি মান কত আমার? 180। এখন যেহেতু এই কোণ এই কোণ সমান, তাই পরের লাইনে লিখতে পারি আমি যে কোণ এডিও সমান হচ্ছে আমার 90। ওকে, মাঝে মধ্যে বুঝছো এই ইরেজারের সমস্যা করে, যাই লিখি তাই মুছে দেয়, আর যা লিখছে না ওটা লিখে চলে আসে। যাই হোক, সমস্যা নাই। তো কোণ এডিও প্লাস কোণ বিডিও আমার 180 আসছে, আবার কোণ এডিও আর কোণ বিডিও আমার সমান, তাই লিখতে পারি আমি যে 2 এডিও সমান কত আমার? 180। অতএব আমার এডিও সমান কত? 90। এই জিনিসটা বোঝা গেছে? সিম্পল না? যেহেতু কোণ এডিও 90, তার মানে কি কোণ আমার বিডিও 90, এটাও 90, এটাও 90, দুইটা 90 মানে কি? কোণ এটা 90, এটাও 90, তার মানে এই যে রেখাটা আছে এই রেখাটার উপর আমার ডিও যে রেখাটা আছে এটা একটা লম্ব হয়েছে, তাই না? অতএব আচ্ছা পরের পেজে যাই লিখি, মনে করো অতএব কোণ বিডিও সমান 90, অতএব আচ্ছা কি লাগছে আমার? ওডি লম্ব বিডি, বিডি সরি ওডি লম্ব এবি প্রমাণ করা ডান আমার। ঠিক আছে, ভুল লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে মেইন প্রমাণটা ছিল। তো ওদের কি বলছে আমাকে? তুমি আবার একটা রিক্যাপ দিয়ে আসো, ওদের আমাকে বলছে যে একটা বৃত্ত নিব আমি, বৃত্ত নেওয়ার পরে একটা ব্যাস ভিন্ন জ্যায় নিব, এই ব্যাস ভিন্ন জ্যায় থেকে আমি এটা মধ্যবিন্দুর সাথে এটা কেন্দ্র যুক্ত করব। তাহলে কি হবে? এই কেন্দ্র থেকে এই ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু যে রেখাংশটা আছে এটা কি আমার এবির উপরে লম্ব। প্রমাণ হয়ে গেল আমার জিনিসটা। তো এটা ওদের মেইন বিষয়টা, যে একটা ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর উপরে একটা টান দিলা, ওই টানটা হচ্ছে ওই জ্যায়ের উপর একটা লম্ব হবে। কথা বোঝা গেছে? তো এটা ছিল আমার উভয় একের মূল বিষয়। আশা করি বুঝতে পারছো। এখন উভয় 2 দেখবো, চলো দেখি। আচ্ছা, উভয় 2 কি বলছে? বৃত্তের সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। কি বলছি? বৃত্তের সমান জ্যা বৃত্ত থেকে সমদূরবর্তী, তার মানে কি? আসো বৃত্ত আঁকি একটা, বৃত্ত আঁকলাম। এখন জ্যা আঁকতাম আমাকে, 2টা জ্যা আঁকবো। চলো, এটা একটা জ্যা আঁকলাম, এটা একটা জ্যা আঁকলাম। আচ্ছা, জ্যাগুলো সুন্দর করে আঁকি। আসো, তুমি লম্বভাবে আঁকবো। ওকে, তুমি সুন্দর করে আঁকবো লম্বভাবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো 2টা জ্যা আঁকছে আমি। এখন 2টা জ্যায়ের মধ্যে আমার সম্পর্ক কি আছে? বলছে বৃত্তের সকল সমান জ্যা। সমান জ্যা মানে হচ্ছে এই জ্যায়ের দৈর্ঘ্য আর এই জ্যায়ের দৈর্ঘ্য সমান। 2টা জ্যায়ের দৈর্ঘ্য আমার সমান হতে হবে। সমান হয়েছে, ভালো কথা। এখন কি বলছে আমাকে? সমদূরবর্তী হলে, হ্যাঁ সমান জ্যা সমদূরবর্তী, অর্থাৎ কোন একটা জ্যা যদি দূরত্ব সমান হয় আমার, তাহলে ওটা কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। তো কেন্দ্র একটা নিয়ে চলো, এটা আমার কেন্দ্র। এই কেন্দ্র থেকে আমার এই জ্যা যে দূরত্বটুকু আছে, অর্থাৎ এই দূরত্বটুকু, এইটা আর হচ্ছে হলো এইটা, ডিফারেন্ট কালার দিলাম। ঠিক আছে, এই 2টা দূরত্ব আমার সমান হবে। অর্থাৎ উভয়রা বলছে বৃত্তের 2টা সমান জ্যা থেকে এই কেন্দ্রের যে দূরত্বটুকু আছে ওটা সমান হবে। তার প্রমাণ আমি করবো। আচ্ছা, অঙ্কন করবো। চলো, এই লাইনটা আর এই লাইনটা আমরা কানেক্ট করে দিব। কি করলাম? এই লাইনটা কানেক্ট করে দিলাম। চলো নাম দিই, আমরা একটু নামকরণ করি। আসো, এটা হচ্ছে আমার কি? এবি। ঠিক আছে, এটা কি আমার
সিডি। ওকে, এটা হলো আমার এবি, এটা হচ্ছে আমার এবি জ্যা, এটা হচ্ছে আমার সিডি, এটা হচ্ছে আমার সিডি জ্যা। তো প্রশ্নে বলা আছে আমার, এই প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে যে এবি সমান হচ্ছে আমার সিডি। মানে কি? মানে হলো এই এবি জ্যাটা আর এই সিডি জ্যাটা দুটো হচ্ছে সমান জ্যা। যেহেতু সমান, আমাকে প্রমাণ করতে হবে যে আমার যে ও কেন্দ্রটুকু আছে, এই ও কেন্দ্র আছে আমার, এই ও জিনিসটা আমি এখানে মনে করি ই আঁকলাম, ই হচ্ছে একটা বিন্দু, এখানে এফ আঁকলাম, এফ হচ্ছে আমার আরেকটা বিন্দু। অর্থাৎ এই ওই হচ্ছে আমার এই জ্যা থেকে কেন্দ্রের দূরত্বটুকু, আর এই ও এফ হচ্ছে আমার সিডি জ্যা থেকে এই কেন্দ্রের দূরত্বটুকু। তাহলে কি হলো আমার? প্রমাণ করতে হবে এই ও ই সমান ও এফ। এই জিনিসটা প্রমাণ করতে পারলে আমার ম্যাথ ডান। তো বলো প্রমাণ কেমনে করবা? আমরা আগের ম্যাথে কি করছিলাম? আগের ম্যাথে আমরা এই দুটো ত্রিভুজ আঁকছিলাম, এই দুটো ত্রিভুজ আমরা সবসময় দেখাইছি। ধরতে পারতে কি করবো আমরা? এই ম্যাথেও আমরা তাই করবো। এই ম্যাথেও আমরা আগের মতোই ত্রিভুজ আঁকছি, দুটো কানেক্ট করে দিছি। এখন জাস্ট আমাকে প্রমাণ করতে হবে যে এই দুটো ত্রিভুজ হচ্ছে আমার কি সর্বসম। চলো করি, আসো। আচ্ছা, আমাকে একটা কথা বলো এখানে, যে আমি জ্যার বুঝে একটা লাইন টানছি, হ্যাঁ, এটা কিন্তু লম্ব রেখা আঁকছি আমি। অর্থাৎ আমি কি করছি এখানে, এই জিনিসটা লম্ব, এখানে এটা লম্ব। আমি ও থেকে ই এর উপর একটা লম্ব আঁকছি, আর ও থেকে এফ এর উপর একটা লম্ব আঁকছি, মানে এই জ্যার উপর একটা লম্ব আঁকছি, আবার ওই জ্যার উপর একটা লম্ব আঁকছি, দুটো লম্ব আঁকছি আমি। এখন যেহেতু লম্ব আঁকছি আমি, তাহলে কি হয়েছে আমার? তুমি আগে আমার কি বলে যে কোনো একটা জ্যার উপর যদি আমি লম্ব আঁকি, জ্যার যদি লম্ব হয় আমার দূরত্বটুকু লম্ব হলে ওই জিনিসটা আমাকে ওই জ্যারকে মধ্যবিন্দু পর্যন্ত যাবে। অর্থাৎ আমি যেটা লম্ব যে আঁকছি, এই লম্বটা আমার কি হয়েছে? ওই জ্যার মধ্যবিন্দুটা গেছে না? এই পদ্ধতি অনুযায়ী আমি যেটা প্রমাণ করে আসলাম একটু আগে আমি, তাই আমি বলতে পারি যে এই যে লম্বটা আছে, এই লম্বটা আমার এই জ্যার মধ্যবিন্দু বরাবরই গেছে, মানে এই এফ সি আর এই এফ ডি আমার সমান হবে, আবার এই এ ই আর এই বিই সমান হবে। তা কি লিখতে পারি আমি এখানে? আমি লিখবো এখানে যে ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব হচ্ছে আমার বিসি। ও এফ লম্ব বিসি। আচ্ছা, ভুল লেখছি এখানে, একটু লম্ব সীমা দেওয়া হয়নি। ও এফ লম্ব বিসি, ঠিক আছে, এই পার্টটুকু ডান আমার। তো এখন আমাকে প্রমাণ করতে হবে বেসিক্যালি যে এই ও ই আর ও এফ যদি সমান করতে পারি আমি, তাহলে হয়ে যাচ্ছে আমার। আমি আমার আগে এটা বলতে পারি যে আমার এখানে কোণ এ ই ও সমান কোণ ও এফ সি ইকুয়াল টু সমকোণ। সমকোণ কেন হবে? কারণ আমি আগের উপপাদ্য অনুযায়ী জানি আমি যে এই একটা জ্যা আছে, এই জ্যা একটা লম্ব আঁকছি, যেহেতু লম্ব আঁকছি আমি তার মানে 90 ডিগ্রি হয়েছে। আর যেহেতু লম্ব আঁকছি আমি, লম্ব আঁকার কারণে কি হয়েছে? এই জ্যার মধ্যবিন্দু দেখেছে এটা, তার মানে এফ বিন্দুটা হচ্ছে এই বিসি এর, এই সিডি এর মধ্যবিন্দু। আবার মনে করো এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা হচ্ছে আমার এ বি এর মধ্যবিন্দু। আচ্ছা, এখানে একটা ভুল করছি আমি, দেখো এখানে বিডি হবে, হ্যাঁ এখানে বিডি হবে, বিসি দেখে ফেলছি ভুলে, এখানে বিডি হবে। এই ও এফ হচ্ছে বিডি উপর একটা লম্ব। আচ্ছা, আবারও ভুল লিখছি, তো ডিসি হবে এখানে। মানে চিন্তা করতে পারে কত পরিমাণ ভুল করি একটা মানুষের। আমি মানে বেশি ভুল হয়ে যাচ্ছে, কি করলাম এটা। প্রথমে লিখলাম, আমি কি হচ্ছে বিসি লিখছি প্রথমে, তারপর কি হচ্ছে বিডি লেখা শুরু করছি। অ্যাকচুয়াল বিন্দু হচ্ছে আমার সিডি, মানে এত ভুল করলে কেমনি হবে? আচ্ছা, ওকে, আচ্ছা বি হবে না, এখানে সি হবে, সিডি। সিডি দিয়েছিলাম আমি। তো এখন আমাকে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজের সমসম হতে পারলে আমার হয়ে গেছে জিনিসটা। তো সমসম করে দেখাই আমি। ত্রিভুজ এ ও ই এবং ত্রিভুজ ও এফ সি, এই দুটার মধ্যে কি পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই, দুটো একই। কেমনে? দেখো এ ই সমান কি হবে আমার? এ ই সমান হচ্ছে আমার সিএফ হবে। কেন সিএফ হবে? কারণ হচ্ছে এই হচ্ছে আমার বিসি, এই এ বি এর অর্ধেক, এই হচ্ছে আমার হাফ এ বি, তাই না?
আবার কি হয়েছে আমার এই যে সিডি আছে, এই সিডির মধ্যে আমার যে এফসি আছে, এই এফসি হচ্ছে আমার সিডির হাফ। ওকে, দুটো হচ্ছে হাফ আছে আমার। আবার তো প্রশ্ন কি বলছে আমাকে, এ বি আর সিডির সমান, মানে কি এ বি সিডি হচ্ছে জ্যা সমান জ্যা সমান জ্যা মানে কি আমার এ বি আর সিডি সমান হবে। তো যেহেতু সমান হয়েছে আমার, লিখতে পারি আমি, দেখো এ বি সমান সিডি লিখলাম। এখন এ বি সমান কি লেখা যায়, এখানে লিখে দেবো আমি হাফ এ বি, মানে আমি দুই সাইডে জাস্ট দুইটা ভাগ করছি আর কিছু না, দুই সাইড দুইটা ভাগ করছি, ভাগ করলাম, ভাগ করার কারণে এটা আসলো আমার। এখন তুমি দেখো কি আছে, এ বি মানে কত, হাফ এ বি মানে কত এই, আর হাফ সিডি মানে কত এফ সি। তাহলে প্রমাণ হয়ে গেল আমার এফ সি আমার সমান কত আসে, এই আসে, অর্থাৎ এফ সি আর এই সমান, এটা আমি প্রুফ করতে পারলাম। আবার মনে হচ্ছে শুরুতে কি প্রমাণ করছিলাম আমি, শুরুতে বলছিলাম যে আমি হচ্ছে এই ও ই আর এই ও এফ লম্ব অক্ষে আমি দুইটা জ্যায়ের উপরে, যেহেতু লম্ব অক্ষে আমি, কারণ আমার এই কোণটা আর এই কোণটা সমান, তো যেহেতু সমান তাহলে কি লেখা যেতে পারে আমার, এই হচ্ছে হলো এ বা সরি ই ও না এ ই ও, ওকে এ ই ও এই সমকোণ একটা, সি এফ ও এটা সমকোণ একটা, সি এফ ও ইকুয়াল টু এ ই ও, কেন সমকোণ, বুঝা গেছে। আমি ইচ্ছা করে সমকোণটা আঁকছি, এখানে এটা সমানই হয়েছে। আচ্ছা, লাস্ট আরেকটা জিনিস প্রমাণ করতে হবে আমাকে, আরেকটা বাহু প্রমাণ করতে পারলে আমার হয়ে যাচ্ছে। তার একটা বাহু কি আছে আমার, এই যে খেয়াল করে এখানে ও সি আছে না, আর এই ও বি আছে, ও এ আছে না, ও সি আর ও এ কি আমার একটা বৃত্তের ব্যাসার্ধ, তো একটা বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান থাকে, এটা কখনো চেঞ্জ হয় না। যদি ও একটা ব্যাসার্ধ আবার ও সিও একটা ব্যাসার্ধ, তার মানে কি ও এ আর ও সি সমান। তাহলে কি লিখতে পারি, ও এ সমান হচ্ছে আমার কি ও সি লিখলাম। এখন কি লিখতে পারি, যেহেতু এই তিনটা আমার দুইটা বাহু সমান হয়েছে, একটা কোণ সমান হয়েছে, অতএব ত্রিভুজ এইও সর্বসম ত্রিভুজ সিএফও, এই দুইটা ত্রিভুজ আমার সর্বসম হলো। তো যেহেতু সর্বসম হলো আমার দুইটা ত্রিভুজ, এখন আমি বলতে পারি যে দুটো ত্রিভুজের মধ্যে সব কিছু সমান, মানে এই কোণ সমান, এই কোণ সমান, মানে কিন্তু বুঝে তাই না, দুইটা ত্রিভুজ সর্বসম হয়, মানে ওই ত্রিভুজ আর এই ত্রিভুজ একই জিনিস আসলে, অর্থাৎ একটা কপি ফটোকপি, তার মানে কি সবই সমান হবে। যদি সবই সমান হবে, তাই আমি বলতে পারি এই ও ই আর এই ও এফ এই দুটাও সমান হবে, তাই না। এটা হচ্ছে আমার একটা বাহু, এটা একটা বাহু, তো দুইটা বাহু অবশ্যই সমান হবে, যেহেতু দুইটা সর্বসম ত্রিভুজ সমান হয়, তাহলে কি হলো, প্রমাণটা হয়ে গেল ও ই সমান ও এফ। এই হলো আমার প্রমাণ ডান, বুঝা গেছে, এসে না প্রমাণটা। তাহলে আমি কি করলাম, এখানে যখনই উপপাদ্য প্রমাণ করতে আসছি আমি তোমার কিছু অঙ্কন করছি, অঙ্কন করার মাধ্যমে দুইটা ট্রায়াঙ্গেল আঁকছি, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি সর্বসম দেখা দিচ্ছি। যখনই সর্বসম দেখাতে পারছি আমি, তখনই মনে করো আমি একটা বাহু মনে করবো একটা কোণ সমান দেখা দিই, জিনিসটা পুরোপুরি মিলাই দিতে পারছি। আর তুমি একটা জিনিস খেয়াল করো, এই প্রথম যে উপপাদ্যটা আছে, প্রথম উপপাদ্যটা দ্বিতীয় উপপাদ্যের অপোজিট, প্রথম উপপাদ্যটা দ্বিতীয় উপপাদ্যের অপোজিট। প্রথম উপপাদ্যে বলছে আমাকে যে ওই মধ্যবিন্দু যে একটা বাহু যায় এটা লম্ব হবে, আর আমি কি করছি এই সেকেন্ড উপপাদ্যে এসে ওইটারই অপোজিট আইডিয়াটা ইউজ করছি, অর্থাৎ যে লম্ব আঁকি এই লম্বটা অবশ্যই জ্যায়ের মধ্যবিন্দুতেই যাবে, আর এই আইডিয়াটা ইউজ করে সেকেন্ড উপপাদ্যটা প্রমাণ করলাম। বুঝতে পারছো? তো আজকের ক্লাসে এইটুকুই থাকবে। তো পরের ক্লাসে হচ্ছে আমরা বাকি যেটুকু কভার করবো, আর তোমাদের অনুসরণ কিছু ম্যাথ আছে, এই কিছু ম্যাথের মধ্যে আমি তোমাদের কিছু স্পেশাল ম্যাথ করে দেবো। এই কিছু স্পেশাল ম্যাথ করলে তোমাদের পরীক্ষায় সব ম্যাথই পারবা তোমরা, আশা করা যায়। তো আজকের জন্য এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের শুভকামনা রইল, বাই।